কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 6 জন এবং সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা তার জন্য ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য 4 জন বিশেষ চিকিৎসক রয়েছে, নিউরোলজিস্ট, অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের পাশাপাশি সঞ্জয় রায় যেমন আপনারা সকলেই জানেন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। ফলে তার পলিগ্রাফ টেস্ট করতে গেলে সিবিআইকে অবশ্য জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই অনুমোদনের ভিত্তিতে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানো হবে। কিন্তু সন্দীপ ঘোষ, যিনি আজকে নিয়ে পরপর 9 দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর কার্যালয়ে হাজিরা দিচ্ছেন, তিনি সহ আরো 4 জন চিকিৎসক এবং আরো একজন সিভিক ভলান্টিয়ার, এদের যে পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা এবং ইতিমধ্যেই আজ সকালেই সিবিআই এর সেই পলিগ্রাফ টেস্টের জন্য বিশেষ টিম এসে পৌঁছেছে। যে টিমের মধ্যে নিউরোলজিস্ট, অ্যানেস্থেসিওলজিস্ট ছাড়াও বিশেষ এই যে তদন্তকারী আধিকারিক তিনিও থাকবেন। কিভাবে এই প্রক্রিয়া চলবে এই পুরো বিষয়টি সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কিভাবে এই কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ যার পলিগ্রাফ টেস্টের যে প্রক্রিয়া সেটা আরম্ভ হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকের মনে একটি প্রশ্ন উঠছে যে এই পলিগ্রাফ টেস্ট এটা কি এবং এটার মাধ্যমে কি কি জানতে পারবে তদন্তকারী আধিকারিকরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্কুর তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে পলিগ্রাফ টেস্ট নিয়ে খুব শোরগোল হচ্ছে, সেই পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই সন্দীপ ঘোষের আরম্ভ হয়েছে। তবে এই পলিগ্রাফ টেস্ট কিভাবে হয় বা কারা কারা থাকে, এখানে মূলত 3 থেকে 4 জন চিকিৎসক থাকে। তার মধ্যে একজন সাইকোলজিস্ট, একজন নিউরোলজিস্ট, একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং ইন্টেনসিভিস্ট। এই অ্যানেস্থেসিওলজিস্ট বা ইন্টেনসিভিস্টের কাজ হচ্ছে যে এরা এই যে এক্সপার্ট, তারা এমন কোনো ড্রাগ যেটা ইউজ করবে সেই ব্যক্তির জন্য যেটা তার ব্রেনকে ম্যানিপুলেট করতে পারে এবং যে প্রশ্ন করা হবে তার উত্তর যাতে সঠিকভাবে দিতে পারে সেই বিষয়টা দেখবে এই চিকিৎসক। এবং পাশাপাশি সাইকোলজিস্ট যিনি থাকবেন তিনি কিন্তু এই একাধিক প্রশ্ন করবেন, অর্থাৎ যে প্রশ্নগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তার থেকে পাওয়াটা খুব জরুরি। আইও যে ইনভেস্টিগেটিং অফিসার তিনি যেমন থাকবেন, তিনি সাইকোলজিস্টকে তার একাধিক যে প্রশ্নমালা সেগুলো বলবে এবং সাইকোলজিস্ট প্রথমেই যে প্রশ্ন তাকে করবে একদম মক প্রশ্ন, যেগুলো প্রথমেই যে তার নাম কি, তার বাড়ি কোথায় বা তার কে কে থাকে, এই বিষয়টা জানতে জানতে তাকে প্রথমে ম্যানিপুলেট করা হবে সেই ড্রাগের মাধ্যমে এবং এই প্রশ্নগুলো করার পর আস্তে আস্তে ডিপে ঢোকা হবে, অর্থাৎ তার থেকে জানা হবে যে যেই ঘটনার মূলত যেই কারণে তাকে এই পলিগ্রাফ টেস্ট করানো সেই ডিপে ঢোকা হবে। এবং তার আগেই তোমাকে জানিয়ে রাখবো যে যে ব্যক্তির এই পলিগ্রাফ টেস্ট হচ্ছে তার বডির যে আপার পোর্শন রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় খুব সহজ কথায় বললে নল লাগানো থাকবে এবং সেই নলের সাহায্যে টেস্ট করা হবে যে তার রেসপিরেটরি সিস্টেম কি কাজ করছে, তার বডি মুভমেন্ট হচ্ছে কিনা, তার কোনো সোয়েট হচ্ছে কিনা, অর্থাৎ তার বডি দিয়ে ঘাম হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু সেখানে চেক করা হবে। তার ব্লাড প্রেশার কি রয়েছে সেই সময় যখন সে উত্তর দিচ্ছে সেইগুলো দেখা হবে। এবং এই জায়গা থেকেই তোমাকে জানিয়ে রাখবো যে মূলত বডির আপার পোর্শনে এই নলগুলো লাগানো হবে এবং তার সাহায্যে যে তাকে প্রশ্ন যে করা হবে সে যখন উত্তর দেবে, আমরা জানি যে যদি কেউ খুব অ্যাংসাস থাকে, অর্থাৎ কেউ যদি মিথ্যে বলে, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাংজাইটি কাজ করবে এবং সেই অ্যাংজাইটি কাজ করার ফলে তার জিভ কিন্তু কাঁপতে থাকবে। এবং অঙ্কুর শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ রিয়া বলো।
দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে তার যদি সে অ্যাংজাইটিতে ভোগে সেক্ষেত্রে কিন্তু তার জিভ কাঁপবে এবং তার বডি দিয়ে ঘাম বেরোতে থাকবে এবং একাধিক তার বডি মুভমেন্ট হবে, যার রেটিং দেখে বোঝা যাবে। একটি মনিটর থাকবে, সেই মনিটরে তার রেটিং বা তার গ্রাফ দেখে বোঝা যাবে যে সেই ব্যক্তি মিথ্যে বলছে নাকি সে সত্যি বলছে। এবং এই ধরনেরই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সাইকোলজিস্টরা তারা প্রথমে এই প্রশ্ন করবে এবং একই সঙ্গে সেখানে নিউরোলজিস্ট থাকবে, তারা চেক করবে যে তার ব্রেনের গ্রাফ কি রয়েছে। এবং এই যে মনিটর থাকবে, তোমাকে যেটা যিনি এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তারও পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা, সেক্ষেত্রে সিবিআই এখনো পর্যন্ত কি জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বা এই সংক্রান্ত কোনো পদক্ষেপ করেছে, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? একদমই অঙ্কুর, ইতিমধ্যেই সন্দীপ ঘোষে তার পলিগ্রাফ টেস্ট হতে শুরু করেছে এবং আমরা জানি যে 4 জন ডাক্তারকে আজকে আনা হয়েছে। প্রথম থেকেই সাইকোলজিস্ট, অ্যানালিসিস্ট যারা আছে তারা রয়েছে এবং তাছাড়া নিউরোলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট তাদেরকে আনা হয়েছে ইতিমধ্যেই। এবং এই ডক্টররাই কিন্তু প্রত্যেকের তারা এই টেস্ট করবে। এবং তুমি যেমনটা বললে যে ধৃত সঞ্জয় ঘোষ সে ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে রয়েছে, অবশ্যই তারও এই পলিগ্রাফ টেস্ট করা হবে, কারণ তিনি কনসেন্ট ইতিমধ্যেই দিয়েছেন কোর্টকে। এবং তার যে টেস্ট সেটা আজকে বা আগামী কালের মধ্যেই করা হবে। এবং সেটা যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে জেল কর্তৃপক্ষের সঙ্গে সিবিআই কথা বলেছে এবং এখানে যেমন দেখা যাচ্ছে যে সিবিআই অফিসেই এই সন্দীপ ঘোষ, তারপরে এই যে 4 জন ডাক্তার যারা কিনা সেদিনকে ওই ডাক্তার তরুণীর সঙ্গে বসে ডিনার করেছিল, ওই ডাক্তারদেরও কিন্তু আজকেই সেই পলিগ্রাফ টেস্ট করানো হবে একের পর এক বলে এমনটাই জানা যাচ্ছে। প্রথমে সন্দীপ এবং 4 জন ডাক্তার এবং তারপরেই হবে সঞ্জয় ঘোষের। এবং এই যে এক্সপার্ট টিম যারা সন্দীপ ঘোষ বা এই 4 জন ডাক্তারের করছে, এই এক্সপার্ট টিমই যাবে হচ্ছে প্রেসিডেন্সি জেলে এবং সেখানে যে সেখানকার যে মেডিকেল যে জায়গা রয়েছে, সেখানে মেডিকেল চেক আপ করার যে জায়গা রয়েছে, অর্থাৎ জেলে যে হসপিটাল রয়েছে সেই হসপিটালেই তার এই পলিগ্রাফ টেস্ট হবে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং সিবিআই এর তরফ থেকে ইতিমধ্যেই জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং আগামী কাল হয়তো সঞ্জয়ের এই পলিগ্রাফ টেস্ট হতে পারে বলে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। রিয়া মাঝি, আজকে সকালেই সিবিআই এর বিশেষ সেই টিম দিল্লি থেকে উড়ে কলকাতায় এসেছে এবং তাদের সেই টিম এই মুহূর্তে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জন চিকিৎসক এবং এক সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করবেন বলেই আমরা জানতে পারছি। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছিল বলেও সকালবেলা খবর এসেছিল। এই 6 জনের হয়ে যাওয়ার পর তারপর প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা রয়েছে। কথা বলবো এই মুহূর্তে, আমরা চলে যাব সিবিআই এর কার্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সরাসরি চলে যাব সত্যসুন্দরের কাছে। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে 6 জনের আজকে হওয়ার কথা ছিল এজেন্সির অফিসে, সেই পলিগ্রাফ টেস্টের সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট কখন এখনো কি চলছে? সকালে শুরু হয়েছিল বলে তুমি জানাচ্ছিলে কলকাতার দর্শকদের। দেখো, সকাল 9:30 কিছু পরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দফতরে নিয়ে আসা হয়। আজকে নিয়ে টানা 9 দিন তাকে এই সিবিআই এর যে আধিকারিকদের দফতর সেইখানে তাকে নিয়ে আসা হয়েছিল এবং গত 8 দিনে তাকে যে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে যে বয়ান ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা রেকর্ড করেছে, সেই বয়ানের সত্যতা কতটা রয়েছে সেটা খতিয়ে দেখার কারণেই কিন্তু আজকে বেলা 12টার কিছু পর থেকে কিন্তু তার এই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। পলিগ্রাফ টেস্টের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর কিন্তু অন্তত পক্ষে 4 ঘন্টা সময় লাগে। সেখানে চিকিৎসকের উপস্থিতি, আইনজীবীর উপস্থিতি এবং একজন বিশেষজ্ঞের উপস্থিতিতেই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট হয়। এবং এর আগেই যখন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু আমরা দেখেছি যে সিবিআই আধিকারিকেরা পলিগ্রাফ টেস্টের জন্য যেরকম সন্দীপ রায়ের সম্মতি পেয়েছে, তার পাশাপাশি কোর্টের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। সেক্ষেত্রে বাকি যে 4 জন, অর্থাৎ 9ই অগস্ট রাতে
আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা তরুণীর সঙ্গে যারা কথা বলেছিলেন, যে 4 চিকিৎসক, তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্টে সম্মতি মিলেছে। অর্থাৎ লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এই প্রত্যেকের বয়ান যে আগে সিবিআইতে তদন্তকারী আধিকারিকেরা সংগ্রহ করেছে, সেই বয়ানের সঙ্গে পলিগ্রাফ টেস্টের যে জবানবন্দি তার মিল রয়েছে কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের কাছে মূল ফোকাসে রয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় দেখা গিয়েছে সঞ্জয় রায়, তার কিন্তু বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। গতকালই শিয়ালদহ আদালতে এসিজেএম সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে তিনি রয়েছেন সঞ্জয় রায়। সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা মনে করছে যে একদিকে যেরকম সন্দীপ ঘোষের কাছ থেকে যে সমস্ত বয়ান তারা রেকর্ড করেছে এবং সেই বয়ানের ভিত্তিতে পলিগ্রাফ টেস্টের সঙ্গে সেটা মিলিয়ে দেখা হবে, অন্যদিকে যে 4 চিকিৎসক রয়েছে, এছাড়া আরও একজন যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তার কাছ থেকে তার পলিগ্রাফ টেস্টের মাধ্যমেও কিন্তু একটা সত্যতা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকেরা। কেন এটা তারা চেষ্টা করছেন, তার কারণ হলো একাধিক জায়গায় যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতি মিটিয়ে ফেলতে চান তারা, এবং সেই জায়গায় একটা নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তের গতি প্রকৃতি এগোতে চান সিবিআই আধিকারিকেরা। কেননা আগামী 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ফলে এই পরবর্তী শুনানির আগে শুধুমাত্র সঞ্জয় রায় কি সেদিনের ঘটনার সময় উপস্থিত ছিলেন, না দ্বিতীয় কোনো ব্যক্তি সেইখানে ছিলেন, ইতিমধ্যেই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ রয়েছে, সেই তথ্য প্রমাণের নিরিখে এটা স্পষ্ট হয়েছে, এবং সেই সঙ্গে যে ডিজিটাল তথ্য প্রমাণ রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই জায়গায় সঞ্জয় রায়ের উপস্থিতি শুধু একবার নয়, একাধিকবার সেই সময় 9 তারিখ রাত্রিবেলা থেকে মধ্যরাত পর্যন্ত ছিল। অর্থাৎ শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এই পলিগ্রাফ টেস্ট কিন্তু একটা নতুন তদন্তের দিক উন্মোচন করবে, এমনটাই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকেরা। এই কারণেই একদিকে যেরকম সন্দীপ ঘোষের যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তার সঙ্গে পলিগ্রাফ টেস্টকে মিলিয়ে দেখা হবে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে আজকেই কিন্তু সিটের তরফে নিজাম প্যালেসে সিবিআই এর কাছে তুমি আমাদের সঙ্গে থাকো। সত্য সুন্দর আমাদের সঙ্গে রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে রাজ্যের পক্ষ থেকেই আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়। যে দুর্নীতির অভিযোগে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল, সেই বিষয়ে আদালতে মামলা উঠলে আদালত এই যে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির তদন্তের জন্যও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে সেই দায়িত্বভার অর্পণ করেছে। ইতিমধ্যেই সেই দায়িত্বভার পাওয়ার পর এফআইআর তৈরির সংস্থা সিটের পক্ষ থেকে আজকেই এই নথি হস্তান্তর করে দেওয়ার কথা ছিল সিবিআই এর হাতে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, আজকেই রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির তদন্ত, তার নথি হস্তান্তর করার কথা ছিল সিবিআইকে, সেই প্রক্রিয়া কখন সম্পন্ন হলো? দেখো, ইতিমধ্যেই সিটের যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ কিন্তু সকাল 10টার মধ্যে তারা নিজাম প্যালেসে সিবিআই এর যে দুর্নীতি দমন শাখা রয়েছে, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, সেখানকার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের হাতে তথ্য প্রমাণ তুলে দিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র সন্দীপ ঘোষ যে এই 9 তারিখ রাতে যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, শুধুমাত্র এই ঘটনা নয়, তার অনেক আগে থেকে 2022-23 থেকে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ছিল, সেই ধরনের অভিযোগের যে তদন্তের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে সিবিআই এর হাতে সেই তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে সকালবেলাতেই এই সিটের যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই আধিকারিকেরা, এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতে এফআইআর করার প্রক্রিয়া শুরু করতে চলেছেন সিবিআই। ইনভেস্টিগেশন টিমের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। এই আর্থিক দুর্নীতি সংক্রান্ত কোন কোন নথি তুলে দেওয়া, এই বিষয়ে সিবিআই সূত্রে কিছু জানা যাচ্ছে? দেখো, আর্থিক দুর্নীতি সম্পর্কে কিন্তু বিস্তর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছিল। তার মধ্যে একটি ছিল যে টাকার বিনিময়ে বেশ কিছু সেখানকার যে মেডিকেল ইকুইপমেন্টস, সেই মেডিকেল ইকুইপমেন্টস আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে ফেলা হয়েছে। টেন্ডারের ক্ষেত্রে একটা দুর্নীতি হয়েছে, এমনকি সেইখানে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে, এমনটা কিন্তু দুর্নীতির অভিযোগ এর আগেও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এসেছিল। সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে কিন্তু সিটকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে
সিট দায়িত্বভার নেওয়ার পরে বেশ কিছু তথ্য প্রমাণ কিন্তু সংগ্রহ করেছিল। সেই তথ্য প্রমাণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই আধিকারিকেরা, এবং সিবিআই এর যে দুর্নীতি দমন শাখা রয়েছে তারা কিন্তু এই তথ্য প্রমাণে, সিটের দেওয়া তথ্য প্রমাণ তারা যেরকম একদিকে খতিয়ে দেখছেন, তার পাশাপাশি এই তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর এর প্রক্রিয়াও শুরু করতে চলেছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সত্য বিরতির পর ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চারটে চারদিকে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আউটপোস্টের যে সমস্ত পুলিশ কর্মী তাদেরকেও তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তারা আজকে হাজিরা দেন সেখানে। কারা গিয়েছিলেন, মোট কতজন গিয়েছিলেন, কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন তারা, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর এই মুহূর্তে রয়েছেন সিজিও কমপ্লেক্সে, সরাসরি চলে যাব সেখানে। সত্যসুন্দর, এখনো পর্যন্ত এই যারা আজকে গিয়েছিলেন তাদের মধ্যে তারা সংখ্যায় কতজন ছিলেন, মূলত কাদেরকে তলব করা হয়েছিল, কোন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তারা, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে গতকালও কিন্তু গত 9ই অগাস্ট, যেদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এই নির্যাতিতা তরুণীর যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, সেদিন ওইখানে আউটপোস্টে যে সমস্ত পুলিশকর্মী ডিউটিতে ছিলেন, কর্তব্যরত ছিলেন, ইতিমধ্যে গতকাল কিন্তু তাদের এক দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকেরা। অর্থাৎ যখন তাদের নজরে আসে গোটা বিষয়টি, তখন কিন্তু তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, তাদেরকে ফোন করেন, বিষয়টি জানানো হয়। সেক্ষেত্রে তাদের যে মোবাইল ফোনের যে কল লিস্ট, সেই কল লিস্ট কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। কেন খতিয়ে দেখা হচ্ছে তার কারণ হিসেবে সিবিআই আধিকারিকেরা মনে করছেন যে যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তাদের কাছে যখন এই খবর পৌঁছয়, তখন তাদের তৎপরতা কতটা ছিল, তাদের রিয়াকশন কতটা ছিল, খুব উল্লেখযোগ্য। আছে আবারও কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আউটপোস্টের যারা কর্মরত ছিলেন ওই দিন রাতে ডিউটিতে, তাদেরকে কিন্তু আজকে আরও একবার ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর আধিকারিকেরা। কেন ডেকে পাঠিয়েছেন, কোন সময়ে ডেকে পাঠিয়েছেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যেই সময়ে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট চলছে, সেই পলিগ্রাফ টেস্টে এমন কি কোনো তথ্য সিবিআই এর হাতে উঠে এসেছে যার ভিত্তিতে নতুন করে আবার গতকাল জিজ্ঞাসাবাদের পরেও আজকে কিন্তু আবারও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের 9ই অগাস্ট ওই রাতে ডিউটিরত যে সমস্ত আউটপোস্টের পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে আবার ডেকে পাঠানো হয়। সেক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তাদের কতটা রিয়াকশন ছিল, তারা কি করতে চাইছিলেন এই বিষয়টি। একদিকে যেরকম সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেখানে তৎপরতা কতটা ছিল, এবং আউটপোস্টের তরফ থেকেই কিন্তু টালা থানাতে প্রথম খবর দেওয়া হয়েছিল। টালা থানার অফিসাররাও কিন্তু পরবর্তী সময়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের শীর্ষ যারা আধিকারিক রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেক্ষেত্রে গোটা বিষয়টি কিন্তু সিবিআই এর নজরে রয়েছে, এবং পলিগ্রাফ টেস্টে নতুন কোনো যদি সূত্র উঠে আসে তার ভিত্তিতেও কিন্তু আজকে এই আউটপোস্টে কর্মরত ডিউটিরত যে সমস্ত আধিকারিকেরা ছিলেন বা যে সমস্ত পুলিশ কর্মী ছিলেন তাদেরকে ডাকা হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত মনে করা হচ্ছে। ফলে এই বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে যেরকম বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ান যেরকম সিবিআই এর হাতে রয়েছে, অন্যদিকে পলিগ্রাফ টেস্ট চলছে, এবং সেই পলিগ্রাফ টেস্ট চলাকালীন সন্দীপ ঘোষের থেকে নতুন কি কোনো তথ্য পাওয়া গেল সেটাও কিন্তু এই মুহূর্তে নজরে রয়েছে সিবিআই আধিকারিকদের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একদিকে যেমন পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এই ঘটনায় যারা চিকিৎসকরা ছিলেন, সিভিক ভলান্টিয়ার ছিলেন, তাদের যেমন জবানবন্দি নেওয়া হচ্ছে, পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন যারা, তাদের সঙ্গেও আজ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা, চলছে কর্মবিরতি। আপনাদের জানিয়ে রাখি, এই যে কর্মবিরতি, গতকাল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। যে সমস্ত দাবি ছিল আন্দোলনরত চিকিৎসকদের প্রায় সবকটিই মেনে নেওয়া হয়েছে, তারপরেও তাদের কর্মবিরতি চলছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে ডাক্তাররা যাতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন, কিন্তু এখনো পর্যন্ত সেই কর্মবিরতি চলছে চিকিৎসকদের। গতকাল চিকিৎসকরা তদন্তের গতি প্রকৃতি বুঝতে সিবিআই এর সঙ্গেও কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনড়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি,
দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি অবস্থান এই আন্দোলনরত চিকিৎসকদের? তাদের আজকে একটি গণ কনভেনশন হওয়ার কথা ছিল, তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকেই বা তাদের কি সিদ্ধান্ত হয়েছে? দেখো, কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা ছিলেন এবং এই কলেজের প্রাক্তন যে অধ্যক্ষ রয়েছেন তিনিও উপস্থিত ছিলেন। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে, কোনো সমাধান সূত্র বেরোয়নি। ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছিলেন, যে দাবি তারা করছিলেন, সেই দাবি যতক্ষণ না পূরণ হবে তারা কিন্তু সেই আন্দোলনে থাকবেন এবং কোনো মতেই তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করবেন না। এই মুহূর্তে আমি বেশ কয়েকজন আছেন, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে আজকে তো আপনাদের বৈঠক হলো, বৈঠকে কি কোনো সমাধান সূত্র বেরিয়েছে? দেখুন, বৈঠকের মধ্যে নির্দিষ্ট আমাদের দাবি দেওয়া এবং ভবিষ্যতে আমরা আন্দোলন কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছি সেই সমস্ত বিষয় আশয় নিয়ে আলোচনা হয়েছে। এবার সেই বৈঠকের মধ্যে থেকে যে বিষয়গুলি উঠে এসছে সেইগুলো নিয়ে সমস্ত কলেজের প্রতিনিধিদের সঙ্গে আমাদের জেনারেল বডি মিটিং শুরু হবে একটু পরে। তারপরেই আমরা জানাতে পারবো যে কিভাবে বৈঠকের অগ্রগতি হয়েছে এবং আমরা কি করব সেটা ভাবছি। স্বাস্থ্য দপ্তরের কর্তারা এসেছিলেন এবং আপনাদের প্রিন্সিপাল ছিলেন, তাদের সঙ্গে একটা মিটিং হলো, সেখানে তো কোনো সমাধান সূত্র বেরোয়নি। কি আপনাদের দাবি? আমি সেই মিটিং এর প্রসঙ্গ নিয়েই বলছি। নির্দিষ্ট কিছু স্বাস্থ্য দাবির শিক্ষা ভিত্তিতে অধিকর্তা আজকে আমাদের সেখানে সেই যাওয়ার কথা বৈঠকে ছিল, আলোচনা কৌস্তব নায়েক হয়েছে যাওয়ার কথা ছিল, এবং তিনি সেই কি কোনো বৈঠকে প্রস্তাব রেখেছেন সেই ছাত্রদের আলোচনা কাছে? কোন মুখে গেছে সেটা নিয়ে জেনারেল বডি মিটিং শুরু হবে খানিক পরে, তারপরেই আমরা কথা বলতে পারবো। দেখো, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক সহ এরা এই কলেজের প্রিন্সিপাল, তাদের সঙ্গে বৈঠক কিন্তু ছাত্রছাত্রীদের হয়েছে এবং তারা যে মূল দাবিগুলো করেছেন সেই দাবিগুলো সব বেশ কিছু পূরণ হয়েছে। কিন্তু যে বিচারের কথা তারা বলছেন, সেই বিচারের কথা কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এই বিচার দেবার ক্ষমতা তাদের মধ্যে নেই, সেটা কেন্দ্রীয় এজেন্সি দেখছে, তারাই দিতে পারবেন। কিন্তু ডাক্তারদের এবং নার্সদের সুরক্ষা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত কিছু করা হবে বলে জানিয়েছেন। তবে আজকে কর্মবিরতি তোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা আজকে রাতে একটি বৈঠক করবেন, সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেবেন। তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি চলবে। তারা বলছেন এই কর্মবিরতি আজকে কখন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শীর্ষ আধিকারিকরা আজকে কখন গেছিলেন আরজি করে, ঠিক কতক্ষণ ধরে এই বৈঠক চলে সেই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগে তারা এসেছিলেন, প্রায় আধ ঘন্টা 40 মিনিট তাদের সঙ্গে বৈঠক হয় এবং এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের কর্তারা তারা বেরিয়ে গেলেন এবং তারা যেটা বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে, আর আগেও কয়েকবার তাদের সঙ্গে বসতে হবে। তাদের যে যে দাবিগুলো রয়েছে তারা মূলত সবই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পূরণ করার আশ্বাস দিয়েছেন এবং এখানে ছাত্রছাত্রীরা যেটা চাইছেন যে অতি দ্রুত বিচার প্রক্রিয়া, এবং ওই বিচার প্রক্রিয়ার ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো উত্তর তাদের দেবার কথাও নয়, তারা দিতেও পারেননি এবং তারা বলেছেন যে অতি দ্রুত তারা কাজে ফিরুন এবং যেভাবে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে সেই রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয় তার দিকেও তারা নজর রাখছেন। তবে অত্যন্ত ছাত্রছাত্রীরা আজকে মানবিকভাবে বিষয়টি তারা আলোচনা করেছেন। আজ রাত্রে তারা সিদ্ধান্ত নিতে পারেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে তাদের যেটা প্রাথমিক দাবি যে কর্মবিরতি যেটা চলছে সেই কর্মবিরতি চলবে, কারণ কর্মবিরতি এবং কাজে ফেরার ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত তারা নিতে পারেন। অর্থাৎ এইরকম কোনো তাদের পরিকল্পনা হয়তো রয়েছে যে তারা একটা পার্ট টাইম করে তারা এই আন্দোলন করবেন এবং কাজেও তারা যোগ দেবেন, তারা দল ভাগ করে তারা আন্দোলন করতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেননি। রাত্রে তাদের বৈঠক হবে, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ। দেখা যাক সেক্ষেত্রে কি পদক্ষেপ করেন ছাত্রছাত্রীরা, আন্দোলনরত চিকিৎসকরা নিজেদের বৈঠকের পর তারা কোন সিদ্ধান্ত জানান, তারা কর্মবিরতিতে অনড় থাকেন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, বিচারের দাবিতে অনড় রয়েছেন এখনো পর্যন্ত আন্দোলনরত চিকিৎসকরা। আজকে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা তারা আরজিকর হাসপাতালে যান এবং সেখানে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরেও এখনো পর্যন্ত কর্মবিরতিতেই অনড় চিকিৎসকরা। আরজিকর হাসপাতালে হামলার ঘটনার প্রেক্ষিতে বামপন্থী বেশ কয়েকটি সংগঠনের নেতা নেত্রীদেরকে নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ। তারই প্রতিবাদে আজকে ডিওয়াইএফআই এসএফআই এর লালবাজার চলো অভিযান, যে লালবাজার চলো অভিযান আজ কলেজ স্ট্রিটে জমায়েত হয় ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকরা এবং সেখান থেকে লালবাজারের অভিযান শুরু করেন তারা। কলেজ স্ট্রিট থেকে সেই মিছিল
এগিয়ে গিয়েছে লালবাজারের দিকে। আপনাদের জানিয়ে রাখি এই মিছিলে রয়েছেন কনিনিকা ঘোষ বোস, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো ডিওয়াইএফআই এসএফআই এর গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা রয়েছেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের কাছে রয়েছে এই মিছিল, আমরা সরাসরি চলে যাব সেখানে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই মিছিল এই মুহূর্তে ঠিক কোথায়? পুলিশ তাদের আটকে দেওয়ার জন্য কি কোনো ব্যারিকেড করেছে, কি জানতে পারছো? দেখো, বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনেই কিন্তু মিছিল বহুক্ষণ আগে আটকে দিয়েছে এবং আটকে দেওয়ার পরে সেখানে কিন্তু এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। এবং এর পাশাপাশি 6 জন প্রতিনিধি যাদেরকে ডেকেছিল এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মী, তাদেরকে এখানে কিন্তু তারা গিয়েছেন মীনাক্ষী, এবং এর পাশাপাশি তারা গিয়েছেন এবং তারপরেই কিন্তু তাদেরকে কি বলে পুলিশ সেটাই এখন চেষ্টা করে তারা বলছেন যে তাদেরকে কি বলে সেটা শোনার পরেই তারা কিন্তু বাকিটা তারা বলবেন যে তাদের ডিসিশন কি হবে। পুলিশ যদি ক্ষমা না চায় তাহলে কিন্তু তাদের এই যে মিছিল যে জমায়েত তারা লালবাজারে আছড়ে পড়বে, আর যদি নিঃশর্ত ক্ষমা চায় তাহলে তারা এই মিছিল নিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ প্রতিবাদ যেমন আরজি করে রয়েছে, আজকের কাণ্ডের রয়েছে, পাশাপাশি যেভাবে মিথ্যাভাবে হেনস্থা করছে তাও কিন্তু প্রতিবাদ হয়েছে। আমরা কথা বলবো দীপশিতার সঙ্গে। দীপশিতা, আজকে তোমাদের মিছিল এই বৃষ্টির মধ্যে দুর্যোগের মধ্যে দেখা যাচ্ছে সমস্ত তোমাদের কর্মী সমর্থকরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে তার চেয়ে বড় তো প্রাকৃতিক দুর্যোগ নয় যে পশ্চিমবঙ্গে একটি ডাক্তারকে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা যায়, যে পশ্চিমবঙ্গে সকালবেলা ধর্ষণ খুনের পর সেই মেয়েটির আত্মহত্যা করেছে এইটা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা যায়, যে পশ্চিমবঙ্গে প্রতিদিন সরকার অপরাধীদের সঙ্গে দাঁড়ান, তাদের শিল্ড করার বাঁচানোর চেষ্টা করেন, তার চেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বোধহয় অন্য কিছু হতে পারে না। আমরা ওই বড় দুর্যোগের বিরুদ্ধে আজকের দুর্যোগকে উপেক্ষা করে রাস্তায় নেমেছি এই কথাটা বলার জন্য যে 6 জন 7 জন 8 জনকে ওনারা সমন পাঠাচ্ছেন, ভাবছেন আমরা ভয় পেয়ে যাব, শুধু এটা বলার জন্য ওরা কেউ একলা নয়, আমরা সবাই রয়েছি। আগামী দিনে যদি হেনস্থা না বন্ধ হয় লালবাজার বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমরা নেব। অনেকক্ষণ হয়ে গেল প্রায় আপনাদের নেতৃত্ব গিয়েছে ওখানটায়, এখনো পর্যন্ত কিছু আসেনি, এরপরে কি ডিসিশন সিদ্ধান্ত নেবেন আপনারা? আমরা অপেক্ষা করছি, আমরা চাইবো ওনারা ফিরে আসুক, আমরা চাইবো কোন রকম নতুন সমস্যা ওইখানে পুলিশরা তৈরি করবেন না, যদি তৈরি করেন আমরা প্রস্তুত রয়েছি। ওনাদের ব্যবহারের ওপর আমাদের ব্যবহার ডিপেন্ড করবে। 14 তারিখে রাত্রেবেলা দেখা গিয়েছিল ডিওয়াইএফআই এর পতাকা, কি বলবেন উনি? ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছে, ভারতের পতাকা দেখা গেছে, তার মানে কি সবাই মিলে ওরে ভাঙচুর করতে গেছিল? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যারা যারা ভাঙচুরের ঘটনায় সিসিটিভিতে ধরা পড়েছে তাদের রাজনৈতিক পরিচয় কি? ম্যাক্সিমাম লোক তৃণমূলের লোক, তাহলে ডিওয়াইএফআই এর লোকের হঠাৎ করে রাতের মধ্যে তো তৃণমূল হয়ে যাবে না? তৃণমূলের লোকজন ডিওয়াইএফআই অথবা ভারতের পতাকা নিয়ে মারপিট করতে গেছিল, ঝামেলা করতে গেছিল, সেইটা কিনা সেই প্রশ্ন আমাদের করতে হবে। যারা ভাঙচুর করলেন তারা অপরাধীদের বাঁচাতে চান, পরিষ্কার কথা। আমরা আগের দিন গেছিলাম ভাঙচুর বন্ধ করার জন্য, এইরা একদম পরিকল্পিতভাবে গেছেন ভাঙচুর করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য। ওরা আর যাই হোক আমাদের কেউ হতে পারে না। এই মুহূর্তে তার মানে কি মনে হচ্ছে যে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য? একদমই তাই, ঘটনার মোড় ঘুরিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য সরকার চেষ্টা করছেন, আর এই ঘটনার যে যারা আর কি অপরাধী তাদেরকে বিচার দেওয়ার জন্য, তাদেরকে ন্যায় দেওয়ার জন্য আমরা রাস্তায় থাকবো। সিবিআই তদন্ত করছে, আমরা বলবো সিবিআই তাড়াতাড়ি তদন্ত করুক। সিবিআই তাড়াতাড়ি তদন্ত করলে যা ধরনের কোঅপারেশন আমাদের পক্ষ থেকে দরকার সেই কোঅপারেশন আমরা করব, কিন্তু সত্তর করুন, যাই করবেন সত্তর করুন। মনে হয় সত্যিটা উঠে আসবে বলে মনে হচ্ছে। আমরা তো আশা করব যদি এরপরেও না হয় তাহলে সাধারণ মানুষের কিন্তু পুলিশ প্রশাসনের উপর সমস্ত ভরসা উঠে যাবে, সেটা কোনো গণতন্ত্রের জন্য ভালো না। 4 দিন ধরে কমিয়েছিল, কখনো দাবি হয়েছিল সিবিআই করার জন্য, সিবিআই 8 দিনের বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত সামান্যতম এখানে বা কি হলো এখনো জানা যাচ্ছে। আমরা অপেক্ষা করছি, কিন্তু এটাও ঘটনার সত্যি যে বডির ওপরই সমস্ত তদন্ত হতো, সেই বডিটাই তো 9 তারিখ বিকালবেলা রাজ্য পুলিশ 70 দাহ করে দিয়েছেন। যদি আমার কাছে কিছু নাই পড়ে থাকে তদন্তটা এগোবেই বা কি করে, কার উপর? আজকেও রেখেছে। আমরা বলছি ওনার পলিগ্রাফ টেস্ট হোক, উনি সত্যি কথা বলুক। পশ্চিমবঙ্গে এমনিতে যারা শাসনে বসে থাকেন তারা সত্যি কথা বিশেষ বলেন না, আশা করবো টেকনোলজির সাহায্যে তারা একটু সত্যি কথা বলবেন এবং অপরাধীদের যারা বাঁচাচ্ছেন সবাই ধরা পড়বে। আমরা পুলিশ প্রশাসনের উপর তো আস্থা রাখতে চাই, যদি সেই আস্থা না থাকে তাহলে তো আমরা ডেমোক্রেসি থাকবো না, মানুষ নিজের হাতে তখন তাহলে তার আইন নিয়ে নেবে। আমরা চাই সেরকম না হোক,
আমরা চাই গণতান্ত্রিক অবস্থা বজায় থাকুক, পুলিশের ওপর সাধারণ মানুষের ভরসা বজায় থাকুক। যদি না থাকে সেটা কিন্তু কারোর জন্য ভালো হবে না। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ প্রথম দিন থেকে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্য দপ্তরের যে কর্মীরা এই পুরো অপরাধের সঙ্গে যুক্ত, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেননি। 1 নম্বর, পুলিশ মন্ত্রী হিসাবে উনি তথ্য প্রমাণ লোপাট হওয়া বাঁচাতে ব্যর্থ। এই ব্যর্থতার দায় স্বীকার করে ওনার কাছ থেকে আমরা পদত্যাগ চাইছি। এই যে পুরো ঘটনাটা ঘটলো, আমার বোনের সঙ্গে, ওই মেয়েটার সঙ্গে যা যা ঘটনা ঘটলো তার বিচার চেয়ে, সেই বিচার না দিতে পাওয়ার দায়িত্ব নিয়ে ওনার আমরা পদত্যাগ চাইছি। যার নবান্ন করার ইচ্ছা সে যেতেই পারেন, কোনো আমাদের অসুবিধা নেই। তবে এটা আমরা পরিষ্কার বুঝি, যারা উনাও কাঠুয়ার রেপিসদের সাহায্য করেন, সমর্থন করেন, তারা আরজি করার জন্য কোনোদিনও ন্যায় চাইতে পারেন না, বিচার চাইতে পারেন না। একদম বিজেপির যে ডাকা, অর্থাৎ এবিভিপির ডাকা 27 তারিখে নবান্ন অভিযানে পরিষ্কার যে তারা থাকবেন না, এমনটা স্পষ্ট জানিয়ে দিলেন দীপশিতা। এর পাশাপাশি জানালেন যে আন্দোলন যতক্ষণ তাদের নেত্রী দাস তারা ফিরে আসছেন এবং সেই তারা যদি নিঃশর্ত ক্ষমা না চায় পুলিশ, তাহলে কিন্তু এই মিছিল আছড়ে পড়বে কিন্তু লালবাজারের বুকে। কিন্তু তবুও বলছে প্রশাসনের উপর কিন্তু তাদের ভরসা আছে এবং এখনো তারা সেই ভরসা রেখেছে প্রশাসনের উপর। এবং যদিও তাদের মধ্যে আশঙ্কা রয়েছে যে এই ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকদের, কারণ যতক্ষণ পর্যন্ত না মীনাক্ষী সহ যে 6 জন এই মুহূর্তে লালবাজারে রয়েছেন তারা বেরিয়ে নিয়ে আসছেন, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন বলেই জানিয়েছেন বামপন্থী কর্মী সমর্থকরা। ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, তার বাইক বাজেয়াপ্ত করা হলো এবং সেই বাইক সিজ করে নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্সে, এমনটাই জানতে পারা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, কি জানতে পারা যাচ্ছে, কোথা থেকে এই বাইক সিজ করা হলো, ঘটনার রাতে এই বাইক কি চালিয়েছিলেন সেই বিষয়ে বা কি জানতে পারা যাচ্ছে? দেখো, একেবারেই তাই। যে অভিযুক্ত যে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের বাইক কিন্তু এর আগেই বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশ এবং যে বাইকে করে তিনি ওই ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই কলকাতা পুলিশের বাজেয়াপ্ত করা সেই বাইক, সেটা কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসেবে ইতিমধ্যেই তার ফরেনসিক পরীক্ষা হয়েছে এবং তাতে তার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই সেই বাইক কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকদের কাছে নিয়ে আসা হয়েছে বাজেয়াপ্ত করা বাইক এবং সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই যে ফরেনসিক পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রিপোর্টও কিন্তু সিবিআই এর হাতে এসেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসেবে এই বাইক যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেননা যেটা মনে করা হচ্ছে যে এই বাইকে চেপেই কিন্তু ওই দিন রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন অভিযুক্ত এই সঞ্জয় রায়। ফলে সেখানে তিনি কতক্ষণ ছিলেন এবং এই বাইকে করেই তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে বাইকের নাম্বার সহ WB01AE5021 এই বাইক, সেই বাইকে করেই কিন্তু তার গতিবিধি এবং সেই বাইকের গতিবিধি আরো কোথায় ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের নজরে রয়েছে। ফলে এর আগে কলকাতা পুলিশ যে এই বাইকটিকে বাজেয়াপ্ত করেছিল এবং সেই বাইকের পরবর্তী সময়ে তার গতিবিধি সেটাও কিন্তু সিবিআই আধিকারিকেরা নজরে রেখেছে। ফলে সব মিলিয়ে এটা এই বাইক কিন্তু এবং তার ফরেনসিক যে রিপোর্ট সেটা তথ্য প্রমাণ হিসেবে সিবিআই এর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বৃষ্টিতে জলমগ্ন কলকাতা পুরসভার হেডকোয়ার্টারও। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে এই কারণেই মেয়র ফিরহাদ হাকিম পৌঁছে গিয়েছেন। জল দ্রুত নামাতে পাম্পগুলি খোলার চেষ্টা করা হচ্ছে, সেই মতোই নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আজ কলকাতার সার্বিক পরিস্থিতি তিনি নিজে হেডকোয়ার্টারে বসে খতিয়ে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং মেয়র শহর কলকাতার বিভিন্ন জায়গার কি পরিস্থিতি, জলমগ্ন পরিস্থিতি নিজে খতিয়ে দেখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক সার্বিক কি মূল্যায়ন কলকাতা পুরসভার মেয়রের কি পরিস্থিতি এবং সেক্ষেত্রে পাম্প খুলে এই পরিস্থিতি মোকাবিলায় ঠিক কি কি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র, কি জানা যাচ্ছে দুর্গাদাস?
দেখো, তোমায় বলে রাখি যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কিন্তু আজকে দুপুর থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা এবং শহরতলিতে, তাতে বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে বা পুরসভার কাছে খবর যে জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে টালা থেকে টালির বেশ কিছু জায়গায়। যেমন সবথেকে বেশি জল যেটা জমে রয়েছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে ঠনঠনিয়া, মানিকতলা, সুকিয়া স্ট্রিট থেকে আরম্ভ করে এই সমস্ত অঞ্চলগুলোয়, শ্যামবাজারের কিছু এলাকা, মনীন্দ্রচন্দ্র কলেজের কাছে কিছু জায়গা এবং দক্ষিণ কলকাতার রাসবিহারী, সাদার্ন অ্যাভিনিউ থেকে শুরু করে হাজরা মোড়ের বিভিন্ন এলাকায় জল জমে আছে। যদিও এই জল যে জমবে সেটা কিন্তু কোনোদিন পুরসভার পক্ষ থেকে বলা হয়নি যে বৃষ্টিতে জল জমবে না। যে চ্যালেঞ্জ যেখানে ছিল, জল যতই ভারী হোক না কেন অতি দ্রুত জলটাকে যে নামিয়ে ফেলা, সেই সিস্টেমের যে যথেষ্ট ফেল করে গেছে এটা কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে তোমায় বলে রাখি যে 6:30 অর্থাৎ 6:30 পর্যন্ত হাই টাইড যেহেতু চলছে, লক গেট বন্ধ করা আছে। অতএব শহর কলকাতার যে সমস্ত এলাকায় জল জমেছে, নিয়ারেস্ট যে পাম্পিং স্টেশনগুলো রয়েছে ইতিমধ্যেই সেগুলোকে চালু করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে সেগুলোকে অ্যাক্টিভ করে দেওয়ার ফলে জল কিন্তু নিষ্কাশিত হওয়া শুরু করে দিয়েছে। কিন্তু যে জলকে নিষ্কাশন করে নালাগুলিতে অর্থাৎ টালি নালা থেকে শুরু করে চড়িয়াল খাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে, সেই জল কিন্তু স্ট্যাগ হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট যে এই টালি নালার মতো যে ক্যানেলগুলো রয়েছে। ক্যানেলের জল যতক্ষণ না লো টাইডের সময় বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে জল দ্রুত নেমে যাওয়ার যে বিষয় সেটা করা যাবে না। আমি তোমায় দেখাচ্ছি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছি কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে, সেখানের অবস্থাটা দেখাতে পাচ্ছি যে আমরা প্রায় 1 হাঁটু জল দাঁড়িয়ে আছে এবং এই হেডকোয়ার্টারের যে গেট সেই গেটেও দেখতে পাচ্ছ যে কতটা জল জমে রয়েছে এবং বাইরের যে রাস্তা সেই রাস্তার অংশেও কিন্তু প্রচুর জল জমে রয়েছে এবং হেডকোয়ার্টার খোদ কলকাতা পুরসভার সদর দপ্তরের অন্দরে যদি এত। একেবারে ধন্যবাদ দুর্গা দাস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। এই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রাজ্যের মুখ্যমন্ত্রীও চান প্রকৃত দোষী ধরা পড়ুক, আসামি পালিয়ে যাক চান না কেউই। এমনটা ঠিক কি বলেছেন এ বিষয়ে চন্দ্রনাথ সিনহা, শুনবো। এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি, আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে, তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বীরভূমের বিজেপি নেতা ধ্রুব সাহা। কি বলেছেন শোনাবো। রাজ্যের মন্ত্রীও বুঝতে পারছেন সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন, ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা পরিকল্পনায় চলছে যে সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে দিয়ে সন্দীপদেরকে এনজয় করার সুযোগ করে দেওয়া। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি চলবে না। আমরা ভারতীয় জনতা পার্টি রাজপথে আমাদের আন্দোলন, সেই কারণেই আমরা বসে আছি। আগামী দিন এই পশ্চিমবাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যতক্ষণ পর্যন্ত গদি ছাড়া না করতে পারবো আমাদের আন্দোলন চলবে। টাকা আত্মসাতের অভিযোগ স্বয়ম্বর গোষ্ঠীর 2 সভানেত্রীকে আটক করে গণধোলাই দেওয়া হলো। মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরিয়া পাড়া বাজার এলাকার ঘটনায় তীব্র উত্তেজনা। জুন, জুলাই, আগস্ট শেষ 3 মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এসেছে। গ্রেপ্তারি, বিক্ষোভ, আলোচনা সমালোচনার পরেও এর বিরাম নেই। শুক্রবার আবারও এক গোষ্ঠীর সভানেত্রীকে গণধোলাইয়ের ঘটনায় ধুন্ধুমার। ঘটনাস্থল মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরিয়া পাড়া বাজার এলাকা। অভিযোগটা টাকা আত্মসাতের।
অভিযোগের তীরে ফরিদপুর অঞ্চলের স্বয়ম্ভর গোষ্ঠীর সভানেত্রী। অভিযোগ, 1 বছর আগে এলাকার স্বয়ম্ভর গোষ্ঠীগুলির জন্য মোট 1,40,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু পরে গোষ্ঠীর মহিলাদের হাতে মাত্র 1 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। বাকি 40,000 টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। সেই থেকেই ক্ষোভের সঞ্চার। ঝামেলাতে টাকা দাবি নিয়ে এসেছি আমরা, ভিডিওকে যেতে বলেছিল, ভিডিওর কাছে 1 মাস সময় নিয়েছে, 1 সপ্তাহ দেখা হয়েছে। হ্যাঁ, তারপরে 1 মাস হয়ে গেল, আমরা কালকে যাই তদন্ত করেছি। তারপরে ভিডিও বলেছে যে তোমাদের ব্যাংকের ঝামেলা ব্যাংকেই মিটাও। আমরা আজকে এসেছি ব্যাংকে এসে ওদেরকে ভালো করে বলেছি যে তোমরা বাইরে চলো, আমরা আলোচনা করি, টাকাটা নিব। ওরা বলেছে আমাদেরকে যে টাকা আমরা দিয়েছি যাবে না, সেই জন্য আমরা এখানে ধর্নায় বসছিলাম। তারপরে এরকম কি মারধর হচ্ছে। এখন এবার জানতে পারি, আমরা স্টেটমেন্ট তুলেছি, স্টেটমেন্ট তুলে দিয়েছে, তাও আমাদের লুকিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে 2021 সালে, 22 সালে, আর কিন্তু আমরা তো 22 সালে। প্রতিবাদে গত 1 মাস ধরে বিক্ষোভ চালিয়ে গিয়েছেন বাকি গোষ্ঠীর মহিলারা, কিন্তু তাতে লাভ কিছু হয়নি। শুক্রবার ক্ষোভে ফেটে পড়েন তারা। 2 সভানেত্রীকে আটক করে চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন 2 সভানেত্রী। পাশাপাশি তারা আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। আমি ভালো যাইনি, মন্দ যাইনি, আমার তো একটা বিচার চাই, তো অভিযোগ বিচার আমি পাবো না। 40,000, কিন্তু কি করে, কিভাবে আত্মসাৎ করেছে সেটা তোরা জানাবে, দেখাবে যে এভাবে 40,000 টাকা আত্মসাৎ করবো, সেটা না জানি। আসলে আমাকে ধরে মারি নিরাবে মার সহ্য করবো। নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমার একটা আইন আছে নাকি, আমি তো একটা বিচার পাবো। গত 25শে জুন খাস কলকাতায় মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। মুচিপাড়ায় উদয়ন হোস্টেলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ হোস্টেল আবাসিকদের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছিল। তার আগে 22শে জুন ঝাড়গ্রামের জাম্বনিতে রাস্তা তৈরির সরঞ্জাম চুরির সন্দেহে 2 যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরিণতি ছিল মৃত্যু। এরপর গণপিটুনি নিয়ে সব মহলে বহু আলোচনা হয়েছে। আইন হাতে না তুলে নেওয়ার নিদান দিয়েছে আদালতও। তারপরেও গণপিটুনির বিরাম নেই। শুক্রবার মুর্শিদাবাদের ঘটনা আবারও নতুন করে আলোচনার কারণ হয়ে উঠল। মুর্শিদাবাদের ডোমকল থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। আসানসোলের জামুরিয়ায় খনি এলাকায় ধস, বিশাল গর্ত হয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। ইসিএল এর কেন্দা এরিয়ার কেন্দা 3 নম্বর ধাওড়াপাড়া সংলগ্ন এলাকায় পুনর্বাসনের দাবি তুলেছেন এলাকার মানুষ। ফের আসানসোলের জামুরিয়ায় ধস। শুক্রবার রাতে জামুরিয়া থানার ইসিএল এর কেন্দা এরিয়ার কেন্দা 3 নম্বর ধাওড়াপাড়া সংলগ্ন এলাকা ধসের কবলে। বিশাল আকারের ধসের মুখ থেকে বেরোতে থাকে কালো ধোঁয়া। রাত 1টা নাগাদ বিকট শব্দে ধস। যেখানে ধস হয়েছে সেখান থেকে প্রায় 30 মিটারের মধ্যে রয়েছে ঘনবসতি। ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসিএল এর সুরক্ষা কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে একই জায়গায় একইভাবে 3-4 বার ধস হয়। তখন ইসিএল এবং প্রশাসন এলাকার বাসিন্দাদের বিদ্যালয় এবং সরকারি আবাসনে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে, তবে স্থায়ী কোনো ব্যবস্থা করেনি। ফলে পরে নিজেদের ঘরে ফিরতে বাধ্য হন মানুষ। ফের এই ঘটনা ঘটায় পুনর্বাসনের দাবি জোরদার হয়েছে। নিয়ে 3 বার আগুনটা লাগিল, কেউ এখনো পর্যন্ত অ্যাকশনটা নেয় নাই, ইসিএলও লিখে নাই। নেতাগুলো আসছে, নেতাগুলো ঘুরে ঘুরে চলে যাচ্ছে। নেতাগুলো বলছে পুরান বাসন দেওয়া হবে, ঘর দেওয়া হবে। একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেল, চলো চলো চলো, ঘর গরম হয়ে গেল, নিয়ে চলে গেল। এখনো পর্যন্ত কিছু অ্যাকশন নাই। এখানে আমাদের ছেলে পেলে কি মরবে? हम लोग चाहते हैं हम लोग को घर मिले, पुनर्वासन चाहते हैं आप लोग, सेफ्टी जगह, घर उड़ चाहते हैं। और यहाँ पर सब खरीद देख देख कर चल जाता है, लेकिन कुछ भी सुविधा नहीं होता। সরকারি বা বেসরকারিভাবে কয়লা তোলার পর ভরাট না করায় মাটির নিচে সেই অংশটি ফাঁকা হয়ে যায়। ফলে ধসের আশঙ্কা থেকেই যায়। কিন্তু বেশি লাভের আশায় বালি দিয়ে খালি অংশ ভরাট না করায় একসময় তা ধসের কবলে পড়ে। প্রশাসন এবং খনি কর্তৃপক্ষের গাফিলতির জেরে কত মানুষের প্রাণ সংকটের আশঙ্কা এভাবে থেকেই যাবে, প্রশ্ন উঠছে তা নিয়েও। কলকাতা টিভি। 4টে 4 দিক এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।